ওকে, গুড আফটারনুন টু অল। আমরা যে চ্যাপ্টারটা মূলত পড়ছিলাম সেটা কি ছিল, হিট অ্যান্ড টেম্পারেচার। তো সেই চ্যাপ্টারটা আমরা ফার্স্ট পার্টটা পড়েছি, বাকি চ্যাপ্টারটা আমরা কন্টিনিউ করব। আমরা যে জায়গাতে শেষ করেছিলাম সেটা ছিল যে আমরা যে যখন তাপ কাকে বলে, তাপ কি রাশি, তাপের ফর্মুলা বা তার ইউনিট, ডাইমেনশন, তাপমাত্রার ক্ষেত্রেও সেগুলো আমরা বার করেছিলাম, ঠিক আছে। এবং তাপমাত্রা পরিমাপ করা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। তার দুটি স্কেল ছিল, একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, একটা হচ্ছে ফারেনহাইট স্কেল। আমরা এতদূর পর্যন্ত মূলত ফার্স্ট পার্টে কিছুটা কমপ্লিট করেছিলাম। এবার আমরা সেকেন্ড পার্টে শুরু করব, যে সেকেন্ড পার্টে আমরা কি পড়ব। মূলত আমরা এই জায়গা থেকে শুরু করছি যে তাপমাত্রা আমরা পরিমাপ করি ডাক্তারি থার্মোমিটারের সাহায্যে, ঠিক আছে। আমি আবার বলছি, চ্যাপ্টারটা কিন্তু ডিটেলে ভেতরে পড়ার কোনো দরকার নেই। কেন কি? কারণ আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছি। তো সেখানে আমার প্রশ্নের যে বেসটা সেটা এমসিকিউ টাইপ, প্যাটার্নটা হচ্ছে এমসিকিউ টাইপ। সুতরাং আমাকে খুব ইনফরমেটিভ ওয়েতে পড়তে হবে, যেহেতু প্রশ্নের প্যাটার্নটা হচ্ছে এমসিকিউ টাইপ। ওকে, তো তাপমাত্রা মাপা হয় থার্মোমিটারের সাহায্যে। এখন এই মূলত আমরা বলেছিলাম ডাক্তারি থার্মোমিটার। এই থার্মোমিটার মূলত তৈরি করা হয় দুটি স্কেলে, একটা হচ্ছে সেলসিয়াস স্কেল আর একটা হচ্ছে ফারেনহাইট স্কেল, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি থার্মোমিটার তিনটি স্কেলেও তৈরি করা হয়, একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, একটা হচ্ছে ফারেনহাইট স্কেল আর একটা হচ্ছে কেলভিন স্কেল, ঠিক আছে। তো তোমরা তিনটে স্কেলই মনে রাখবে, এক হচ্ছে সেলসিয়াস স্কেল, দুই হচ্ছে ফারেনহাইট স্কেল আর তিন হচ্ছে কেলভিন স্কেল। তো এখন আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে যে তাপমাত্রা মূলত দুটি স্কেলের উপরে ভিত্তি করে আমরা পড়বো। এক নম্বর হচ্ছে সেলসিয়াস স্কেল, দু নম্বর হচ্ছে ফারেনহাইট স্কেল। সো সি ফর আমরা লিখবো সেলসিয়াস আর এফ ফর আমরা লিখবো ফারেনহাইট। ফাইন। তো মূলত তাপমাত্রা দুটি আমরা পরিমাপ করি যে ডাক্তারি থার্মোমিটার সাহায্যে। দুটি স্কেল আমরা ব্যবহার করি, একটি সেলসিয়াস স্কেল আর একটি ফারেনহাইট স্কেল। কেলভিন স্কেলও ব্যবহার করে। কেলভিন স্কেলকে আমরা বড় হাতে কে দিয়ে লিখি, কেলভিন স্কেল। তিন ধরনের স্কেল আমরা মূলত ব্যবহার করি। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটা আমরা শিখব এবং সেই রিলেশন থেকে আমরা কিছু নিউমেরিক সলভ করব। এই নিউমেরিকগুলো কিন্তু তোমার পরীক্ষাতে পড়বে এবং নিউমেরিকটা কিভাবে খুব সহজে সলভ করে আমি সঠিক অপশনটা বেছে নেবো সেটাও তোমাকে শিখতে হবে, ঠিক আছে। তাহলে আমার মূলত প্রশ্ন হবে যে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে রিলেশনটা কি। দুটি স্কেল তো, একটা সেলসিয়াস স্কেল একটা ফারেনহাইট স্কেল, এদের মধ্যে সম্পর্কটা কি। তাহলে প্রশ্নটা হবে এটা যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দ্য সেলসিয়াস স্কেল অ্যান্ড ফারেনহাইট স্কেল। ওকে, লিখবে তোমরা যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন সেলসিয়াস স্কেল অ্যান্ড ফারেনহাইট স্কেল। রিলেশনটা কি? রিলেশনটা আমি এখানে লিখছি C/5 ইজ ইকুয়াল টু F - 32/9। এটা হচ্ছে রিলেশন, ঠিক আছে। C ফর সেলসিয়াস, F ফর ফারেনহাইট। তো রিলেশনটা হচ্ছে C/5 ইজ ইকুয়াল টু F - 32/9। ওকে, ঠিক আছে। এইটা হচ্ছে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে রিলেশন। এখন এই যে রিলেশনটা আমরা পেয়েছি, একটা ফর্মুলা আকারে পেয়েছি, এটা থেকে আমাকে নিউমেরিক্যাল যে প্রবলেমগুলো আছে সেই নিউমেরিক্যাল প্রবলেমগুলো আমাকে সলভ করতে হবে, ঠিক আছে। কি ধরনের নিউমেরিক্যাল প্রবলেম পড়তে পারে? খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। এটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে হিট চ্যাপ্টার থেকে খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা নোট ডাউন করবে। ওকে, C/5 is equal to F - 32/9। হিট চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে এটা। এখান থেকে কিন্তু তোমাকে নানা রকম নিউমেরিক্যাল প্রবলেম দেবে, সেগুলো তোমাকে সলভ করতে হবে। ওকে, ফাইন। C ফর সেলসিয়াস, F ফর ফারেনহাইট। এবার আমরা দেখব যে কি ধরনের নিউমেরিক্যাল প্রবলেম সাধারণত পড়ে এবং সেগুলো আমরা কিভাবে সহজ পদ্ধতিতে সলভ করব। ওকে, দেখা যাক কি ধরনের নিউমেরিক্যাল প্রবলেম পড়ে। মূলত যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো পড়ে সেটা হচ্ছে যে তোমাকে কোশ্চেনে হয় সিটা বলে দেবে, এফটা বার করতে হবে, অথবা এফটা বলে দেবে, সিটা বার করতে হবে। এই হচ্ছে প্রবলেম, ঠিক আছে। আইদার সি ইজ ডেসক্রাইবড,
সি বলে দেওয়া থাকবে, তোমাকে এফটা কত হবে সেটা বার করতে হবে। অর এফ ইজ ডেসক্রাইবড, এফ বলে দেওয়া থাকবে, সিটা কত হবে সেটা তোমাকে বার করতে হবে। ওকে ফাইন, আইদার সি বলে দেবে এফটা বার করতে হবে, অথবা এফটা বলে দেবে সিটা বার করতে হবে। তাহলে কি ধরনের প্রশ্ন পড়বে না, তোমাকে যেটা প্রশ্ন দেবে পরীক্ষাতে, ফর্মুলাটা আমি একবার লিখে রাখছি, c/5 is equal to f minus 32/9। ওকে, এটা হচ্ছে ফর্মুলা আমার, কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো কি প্রশ্ন দেবে, বলবে যে কোনো একটি বস্তুর উষ্ণতা, ঠিক আছে, কোন একটা বডির টেম্পারেচার তোমাকে হয়তো বলে দিল যে সাপোজ কোন একটি বডির টেম্পারেচার হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস। কত? 40 ডিগ্রি সেলসিয়াস, এটা তোমাকে বলে দিল যে কোনো বস্তুর উষ্ণতা 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ফারেনহাইট স্কেলে এর মান কত হবে, এটাই প্রশ্ন। ঠিক আছে, দেখো আমাকে মূলত সেলসিয়াসটা বলে দিয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্নটা দেবে কোন একটি বস্তুর উষ্ণতা 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ফারেনহাইট স্কেলে এর মান কত হবে, এই ধরনের প্রশ্ন। তাহলে আমাকে কোনটা বলে দিয়েছে, সিটা বলে দিয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। কি বার করতে হবে, এফটা কত সেটা বার করতে হবে। ফাইন, সিটা বলে দিয়েছে, এফটা কত সেটা বার করতে হবে। তুমি ফর্মুলাতে চলে যাও, সিটা কত বলেছে 40, ফর্মুলাতে সি এর জায়গায় 40 লেখো, তাহলে হয়ে গেল 40/5 ইজ ইকুয়াল টু f minus 32/9। ওকে, আমাকে যেহেতু এফটা বার করতে হবে, আমি এফটাকে বাঁ দিকে রাখবো, অর f minus 32/9 is equal to 40/5, 5 8 40, or f minus 32/9 is equal to হলো 8। ওকে, or f minus 32 is equal to হলো 9টা এদিকে গেলে গুণ হবে, 8 9 72। অতএব f সমান হলো 72 প্লাস 32 যোগ করলে হচ্ছে 104। তাহলে এফটা কত বেরোলো 104। তাহলে অঙ্কের যে পদ্ধতি, আমি সেই অঙ্কের পদ্ধতি মেনে এফটাকে বার করলাম। ওকে, তাহলে তোমাকে সিটা বলে দিয়েছে, এফটা বার করতে হবে। তাহলে সিটা বলে দিল, সি এর জায়গায় আমি 40 বসিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। 40 বসানোর পরে আমি এফটা বার করলাম। ওকে, ঠিক এই ধরনের প্রশ্ন পড়বে, আর কিচ্ছু প্রশ্ন পড়বে না। এবার ধরো তোমাকে এখান থেকে একটা প্রশ্ন দিতে পারে যে এফটা বলে দিয়েছে, এফটা বলে দিয়েছে, কি বলে দিয়েছে, এফটা বলে দিয়েছে। আমি প্রশ্নটা লিখি, কোন বস্তুর উষ্ণতা কত 212 ডিগ্রি ফারেনহাইট, সাপোজ এটা বলে দিয়েছে, তাহলে সেলসিয়াস স্কেলে বস্তুর উষ্ণতা কত হবে। প্রশ্নটা কি, কোন বস্তুর উষ্ণতা 212 ডিগ্রি ফারেনহাইট, তাহলে সেলসিয়াস স্কেলে বস্তুর উষ্ণতা কত হবে। ঠিক আছে, তাহলে কোনটা বলে দিয়েছে, এই ফর্মুলা অনুযায়ী এফটা বলে দিয়েছে 212 ডিগ্রি ফারেনহাইট। কি বার করতে হবে, সেলসিয়াস স্কেল, সেলসিয়াস স্কেলটা বার করতে হবে, মানে সিটা বার করতে হবে। তাহলে এফটা বলে দিয়েছে, আমি এফটা বসিয়ে দেবো, আর কোনো কাজ নেই আমার। ফর্মুলা হচ্ছে c/5 ইজ ইকুয়াল টু, এফটা কত বলেছে 212, 212 বসিয়ে দাও, 212 minus 32/9, or c/5 is equal to 212 থেকে 32 বাদ দিলে কত থাকে 180 by 9, or
সি বাই 5 ইজ ইকুয়াল টু 180 9 কাটাকাটি করলে কত হয় 20। অতএব সি সমান হলো 5টা এইদিকে গুণ করে নিয়ে আসছি 20 ইন্টু 5 ইজ ইকুয়াল টু কত 100। তাহলে সি ইজ ইকুয়াল টু হয়ে গেল 100। ওকে, তাহলে ফারেনহাইট যখন 212 তখন সেলসিয়াস স্কেলে ভ্যালুটা কত বেরোচ্ছে 100। ওকে, এই 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হয় জল ফুটে বাষ্পে পরিণত হয়। তাহলে তোমাকে যদি প্রশ্নটা এটা দেয় যে উষ্ণতায় জল ফুটে বাষ্পে পরিণত হয় সেটি ফারেনহাইট স্কেলে বার করো, সেটি ফারেনহাইট স্কেলে বার করো। তুমি জানো যে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল ফুটে বাষ্প হয়, তাহলে সি এর জায়গায় 100 লিখে দেবে, ফারেনহাইট স্কেল মানে এফটা বার করে নেবে। এখানে উল্টোটা দিয়েছিল, কোন বস্তুর উষ্ণতা 212 ডিগ্রি ফারেনহাইট, তাহলে সেলসিয়াস স্কেলে বস্তুর উষ্ণতা কত হবে। আমি এফটা বলে দিয়েছিল, আমি এফ এর জায়গায় 212 বসিয়ে দিয়েছি, 212 বসিয়ে ক্যালকুলেশন করে সি সমান 100 পেয়েছি। তাহলে সেলসিয়াস স্কেলে যা 100 ডিগ্রি, ফারেনহাইট স্কেলে তাহাই হলো 212 ডিগ্রি। ওকে, তাহলে জল ফুটে বাষ্প হয় 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, ফারেনহাইট স্কেলে কত ডিগ্রি উষ্ণতায় জল ফুটে বাষ্প হবে 212 ডিগ্রি, কারণ এফ 212 হলেই সি 100 হচ্ছে। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরের প্রশ্ন কি থাকবে, ঠিক এইভাবে সি আর এফ এর মধ্যে যে কোনো একটা বলে দেবে, তোমাকে বাকি ভ্যালুটা বার করতে হবে। খুব ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, যেটা পরে আমি লিখছি, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রতিবারই আসে, মূলত হটকেক পরীক্ষার প্রশ্নগুলোর ক্ষেত্রে এটা, হ্যাঁ, খুব পছন্দের প্রশ্ন। সেটা হচ্ছে যে কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান সমান হবে। খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান সমান হবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই বেশি। তো দেখো, যে উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান সমান হবে বলি, তাহলে সেলসিয়াসও যা হবে ফারেনহাইটও তাই হবে, সমান হবে বলেছে তো, মান সমান হবে, দুটো একই হবে। অর্থাৎ সেলসিয়াসও যা হবে সিটাও যা বেরোবে এফটাও তাই বেরোবে, হ্যাঁ না না, এটাই হওয়া উচিত অঙ্ক অনুযায়ী, দুটোই সমান হবে বলেছে। তাহলে সিটাও যা বেরোবে এফটাও তাই বেরোবে, দুটো সমান বেরোবে, সি ইজ ইকুয়াল টু এফ। এখন আমি ধরে নিচ্ছি, কি ধরে নিচ্ছি, সিটা এক্স, সিটাকে কত ধরলাম এক্স। ওকে, সিটা এক্স, তাহলে এফটা কত হবে বলো, ডেফিনেটলি এফটাও এক্স হবে, দুটোই তো সমান বলেছে। অঙ্কটা দেখবে, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান সমান হবে, তাহলে সিটা যদি এক্স হয় তাহলে এফটাও এক্স হবে, দুটোই সমান হবে, তাই তো। তাহলে আমি সি এর জায়গাতেও এক্স বসাবো, এফ এর জায়গাতেও এক্স বসাবো, দুটোই সমান, বসিয়ে দিই। সি এর জায়গাতে আমি এক্স বসালাম, তাহলে এক্স বাই 5 ইজ ইকুয়াল টু, এফ এর জায়গাতেও আমি এক্স বসাবো, এক্স মাইনাস 32/9। ওকে, और কোনাকুনি গুণ করো, 9টা এক্স এর সঙ্গে গুণ হলে 9x, আর 5টা এটার সঙ্গে গুণ হলো 5 ইন্টু এক্স মাইনাস 32, और 9x ইজ ইকুয়াল টু 5টা গুণ হলো 5x মাইনাস 5টা 32 এর সঙ্গে গুণ হলে হবে 160, और 9x 5x টাকে আমি বাঁ দিকে নিয়ে আসছি, মাইনাস 5x ইজ ইকুয়াল টু মাইনাস 160, और 4x 9 থেকে 5 বাদ দিলে 4x ইজ ইকুয়াল টু মাইনাস 160, অতএব x সমান কত হবে মাইনাস 160
বাই 4 ইজ ইকুয়াল টু হলো -40। ঠিক আছে, এটাকে সেলসিয়াসও বলতে পারো, ফারেনহাইটও বলতে পারো। তাহলে সি যদি -40 হয়, এফ ও -40ই হবে, কারণ আমরা দুটোতেই এক্স বসিয়েছি। এক্স এর ভ্যালু তো -40, তাহলে সিটাও আমার এক্স ছিল, এফটাও আমার এক্স ছিল। তাহলে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মান কখন সমান হবে? যদি টেম্পারেচার -40 ডিগ্রি হয়। -40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারও যা, -40 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারও তাই। ওকে, -40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাও যা, -40 ডিগ্রি ফারেনহাইটও তাই। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা নোট করবে। ওকে, তো এইভাবে মূলত অঙ্কগুলো আসবে, তোমাকে একটু শিখতে হবে। আর আর কি থাকতে পারে এখান থেকে? তো আমি অঙ্কগুলো মূলত বলছি তোমাদেরকে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মনে করো কিছু কিছু টেম্পারেচার আছে খুব ইম্পর্টেন্ট, যেমন একটা টেম্পারেচার তোমরা পেলে -40 ডিগ্রি সেলসিয়াস। কারণ কি -40টা কেন ইম্পর্টেন্ট? কারণ -40 ডিগ্রিতে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল দুটোই সমান হয়। ঠিক আছে, তো -40 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ বলো। কোন লাইনটা বলো, তুমি বলো আমাকে, লাইনটা একটু বলো। আচ্ছা ঠিক আছে, গ্রুপে আমি সেন্ড করে দেবো। ওকে ওকে ফাইন। তো -40-এ সেলসিয়াস ফারেনহাইট সমান হয়। আর কি ইম্পর্টেন্ট টেম্পারেচার আছে দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে কি হয় না, 0 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে জল জমে বরফ পরিণত হয়। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত ডিগ্রি ফারেনহাইট যদি তোমাকে বার করতে দেয়, বার করো। 0 ডিগ্রি সেলসিয়াস বলে দিল যে 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত ডিগ্রি ফারেনহাইট, তাহলে এফটা কত বার করতে হবে? খুব সোজা, সি এর জায়গায় 0 বসাবে, তাহলে 0/5 ইজ ইকুয়াল টু m-32/9। 0/5 মানে কত? 0। 0 ইজ ইকুয়াল টু হলো m-32/9। আমি ঘুরিয়ে লিখছি, যেহেতু এফটা বার করতে হবে, এফটাকে আমি বাঁ দিকে রাখছি। f-32/9 ইজ ইকুয়াল টু 0, और f সমান হচ্ছে m-32, 9টা 0-র সঙ্গে গুণ হলে 0ই হয়, 0। অতএব f সমান কি হলো, -32টা ওইদিকে গেলে +32। তাহলে সেলসিয়াস স্কেল যখন 0, তখন ফারেনহাইট স্কেলে তার ভ্যালু হচ্ছে 32। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট টেম্পারেচার। কেন কি? কারণ এই টেম্পারেচারে জল জমে কি হয়, বরফে পরিণত হয়। তাহলে তোমাকে যদি প্রশ্ন দেয় যে কত ফারেনহাইট টেম্পারেচারে জল জমে বরফে পরিণত হয়, তুমি যদি জানো 32 ডিগ্রি, তো 32 ডিগ্রি বসিয়ে দিতে পারো। আর যদি তুমি না জানো তাহলে কি করবে? তুমি জানো যে 0 ডিগ্রি সেলসিয়াসে জল জমে বরফ হয়, এই ফর্মুলাতে সি এর জায়গায় 0 বসিয়ে দিলে এফটা কত হবে বার করে নিলে। কত হলো? 32। ওকে, আর ইম্পর্টেন্ট কোনটা এলো, সেটা হচ্ছে যে কত ডিগ্রি উষ্ণতায় জল ফুটে বাষ্পে পরিণত হয়। কত ডিগ্রি না, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জল ফুটে বাষ্পে পরিণত হয়। তাহলে তোমাকে যদি বলে যে কত ফারেনহাইট টেম্পারেচারে জল ফুটে বাষ্পে পরিণত হয়, না তুমি এখানে সি সমান 100 বসিয়ে দিলে, কারণ তুমি জানো যে 100 ডিগ্রি সেলসিয়াসে জল ফুটে বাষ্পে পরিণত হয়। তাহলে সি এর জায়গায় 100 বসিয়ে দিলে এফটা কত হবে বার করে নিলে। তোমাকে ফারেনহাইটটা বার করতে দিয়েছে, তোমাকে টেম্পারেচারগুলো জানতে হবে যে কোন টেম্পারেচারে জল জমে বরফে পরিণত হয়, কোন টেম্পারেচারে জল জমে জল ফুটে বাষ্পে পরিণত হয়। আর একটা ইম্পর্টেন্ট টেম্পারেচার আছে, সেটা হচ্ছে হিউম্যান বডি টেম্পারেচার। হিউম্যান বডি টেম্পারেচার কত জানো? হিউম্যান বডি টেম্পারেচার হচ্ছে, এটা তোমরা বাড়িতে করবে, আমি হোমওয়ার্ক দিচ্ছি। আচ্ছা, কেউ বলতে পারবে হিউম্যান বডি টেম্পারেচার কত? কারো জানা নেই যে হিউম্যান বডি, মানুষের শরীরের টেম্পারেচার কত? না, মানুষের শরীরের হ্যাঁ বলো। আচ্ছা, তুমি এটা বলছো তাই তো?
বেশ, ঠিক আছে, তুমি এটা বলেছো, তোমার বক্তব্য হচ্ছে এটা 37°C, 98.6°C। হ্যাঁ, একদম ঠিকই বলেছো। কিন্তু যদি তুমি থার্মোমিটারগুলো দেখো, থার্মোমিটারে কিন্তু ফারেনহাইট স্কেল ব্যবহার করা হয়, ঠিক আছে। থার্মোমিটার আমরা যে ডাক্তারি থার্মোমিটার, যে থার্মোমিটারটা ব্যবহার করি, যেটা আমাদের যখন জ্বর হয়, হ্যাঁ, তখন আমরা তাপমাত্রা কতটা বেড়েছে, বৃদ্ধি পেয়েছে সেটা মাপার জন্য আমরা আমাদের শরীরে যে থার্মোমিটারটা ব্যবহার করি, সেটা মূলত ফারেনহাইট স্কেলেই দেওয়া থাকে, কিন্তু সেলসিয়াস স্কেলে খুব একটা দেওয়া থাকে না। সেখানে দেখবে মানুষের যখন যদি তোমার জ্বর হয়, তো তখন তোমাকে বলা হয় যে এখন টেম্পারেচার হচ্ছে 99, 100 এরকম বলা হয়। হ্যাঁ, তো স্বাভাবিক তাপমাত্রা অবশ্যই 98.6°F, ঠিকই বলেছো। অনেকে 98.4°F বলে, ঠিক আছে, যে যেরকম বলে, কাছাকাছি, খুব ভ্যালুগুলো খুব কাছাকাছি। হ্যাঁ, এবার এটাকে তুমি যদি 98.6টাকে তুমি যদি ফারেনহাইটে সেলসিয়াসে কনভার্ট করো, তাহলে 37°C দাঁড়াবে। আর 98.4°টাকে যদি তুমি ফারেনহাইটে সেলসিয়াসে কনভার্ট করো, তাহলে 36.9°C দাঁড়াবে। ওকে, তো এটা হচ্ছে হিউম্যান বডি টেম্পারেচার। হিউম্যান বডি টেম্পারেচার মনে রাখবে, হিউম্যান বডি টেম্পারেচার, যেহেতু আমাদের ডাক্তারি থার্মোমিটারটা ফারেনহাইট স্কেলে, তো আমরা ফারেনহাইট স্কেলে হিউম্যান বডি টেম্পারেচার মনে রাখি। আমাদের হিউম্যান বডি টেম্পারেচার হচ্ছে 98.6°F বা 98.4°F, তোমরা যেটা খুশি মনে রাখতে পারো। সেটাকেই তুমি যদি সেলসিয়াস স্কেলে কনভার্ট করো, ঠিক আছে, দেখবে 37°C বা 36.9°C আসছে। আচ্ছা, তাহলে এই টেম্পারেচারগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট টেম্পারেচার, এগুলো আমাকে মনে রাখতে হবে। আর সব থেকে যে টেম্পারেচারটা ইম্পর্টেন্ট, সেটা আমাকে মনে রাখতে হবে, যেটা পরীক্ষার আসার সম্ভাবনা খুব বেশি। সেই টেম্পারেচারটা কি? সেই টেম্পারেচারটা হচ্ছে যে কত ডিগ্রি কত ডিগ্রি সেলসিয়াস বা কত ডিগ্রি ফারেনহাইটে দুটো স্কেলই সমান হয়। কোন টেম্পারেচারে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল দুটোই সমান হয়। টেম্পারেচারটা কত? টেম্পারেচারটা হচ্ছে -40°C। ওকে, বেশ, তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, বেশ, ঠিক আছে। যদি কারো কোনো এনকোয়ারি থাকে তো করতে পারো। আচ্ছা, তোমাদের একটা কথা বলি। মনে করো পরের দিন আমরা মূলত হিট অ্যান্ড টেম্পারেচার, আমাদের এখনো কিছুদিন সময় লাগবে। তো আমরা তাপ প্রয়োগ করার ফলে বস্তুর যে অবস্থার পরিবর্তন হয়, ঠিক আছে, সেই জায়গাগুলো পড়বো। এবং পদার্থের যে প্রসারণ ঘটে, ঠিক আছে, তাপ প্রয়োগ করলে, তাপটা এক প্রকার শক্তি, আমি আগেই বলেছিলাম যে তাপ প্রয়োগ করলে কিছু না কিছু পরিবর্তন তোমার ঘটবেই। হয় অবস্থার পরিবর্তন ঘটতে পারে, অর্থাৎ কঠিন বস্তু তরলে পরিণত হতে পারে, বা কি ঘটতে পারে, কঠিন বস্তুর প্রসারণ ঘটতে পারে। মনে করো তুমি একটা বরফকে তুমি তাপ দিলে, বরফকে তাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে? বরফ সঙ্গে সঙ্গে গলে জলে পরিণত হবে। তাহলে বরফ কঠিন ছিল, গলে জলে পরিণত হলো, অর্থাৎ কঠিন থেকে তরল অবস্থায় পরিণত হলো, অবস্থার পরিবর্তন ঘটলো। কিন্তু তুমি যদি একটা লোহার কোনো দণ্ড নাও, সেই দণ্ডটাকে তুমি যদি তাপ দাও, তাহলে দণ্ডটা কিন্তু খুব সহজেই গলে তরলে পরিণত হবে না। কি হবে? দণ্ডটা তা আকারে বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে সে কি করলো? এক্ষেত্রে কিন্তু অবস্থার পরিবর্তন ঘটলো না, এক্ষেত্রে পদার্থের প্রসারণ ঘটলো, অর্থাৎ পদার্থটা আকারে বৃদ্ধি পেল। হ্যাঁ, তাপ প্রয়োগ দিলে কিছু না কিছু ঘটনা ঘটবেই। কেন? কারণ আমি আগেই বলেছি তাপ হলো এক প্রকার শক্তি। ওকে, শক্তি প্রয়োগ করলে তো কিছু কার্য তো সিদ্ধ হবেই। হ্যাঁ, শক্তি প্রয়োগ করলে কিছু কার্য সিদ্ধ হবে। তো এটা আমরা পরের ক্লাসে পড়বো। আচ্ছা, আমি তোমাদের ক্লাসে আজকে একটা প্যারাডক্স দিচ্ছি। প্যারাডক্সটা তোমরা একটু ভাববে। ফিজিক্সটা যতটা বেশি পড়বে তার থেকেও বেশি ভাববে। ওকে, ফিজিক্স জায়গাটা হচ্ছে প্রচন্ড ভাবনার জায়গা থেকে তৈরি হয়। তো আমার বক্তব্য হচ্ছে যতটা বেশি পরিমাণ পড়তে হবে, অবশ্যই পড়তে হবে, কিন্তু তার থেকেও বেশি ফিজিক্সটাকে নিয়ে ভাবতে হবে। হ্যাঁ, তো আমি ভাবনার জন্য আজকে তোমাদের একটা প্যারাডক্স বলছি। প্যারাডক্সটা হচ্ছে এরকম। মনে করো দিনের বেলা আমাদের পৃথিবী আলো থাকে। কি জন্য আলো থাকে? কারণ আমাদের একটি নক্ষত্র আছে, সূর্য গোটা পৃথিবীকে আলোকিত করে, ঠিক আছে। তো একটি নক্ষত্র সূর্য, সে কিন্তু গোটা পৃথিবীকে আলোকিত করে দিচ্ছে দিনের বেলা। এখন যখন রাত হচ্ছে, রাতের আকাশে দেখবে অসংখ্য তারা
মিটমিট করছে, নিশ্চয়ই রাতের আকাশের দিকে তাকালে দেখতে পাবে যে অসংখ্য তারা মিটমিট করছে। তারারাও তো নক্ষত্র, তাদেরও নিজস্ব আলো আছে। তাহলে যেখানে দিনের বেলায় একটি মাত্র নক্ষত্র গোটা পৃথিবীকে আলোকিত করতে পারছে, সেখানে রাতের বেলায় কয়েক কোটি নক্ষত্র আমার আকাশে বিরাজ করছে, তাহলে তারা কেন পৃথিবীকে আলোকিত করতে পারছে না? আমি পৃথিবীকে আলোকিত করার কথাও ছেড়ে দিলাম, তারা কেন আকাশকে আলোকিত করতে পারছে না? রাতের আকাশ কালো কেন, অন্ধকার কেন? এতগুলো নক্ষত্র আছে রাতের আকাশে, তাদের নিজস্ব আলো আছে, নিজস্ব দীপ্তি আছে, নিজস্ব উজ্জ্বলতা আছে, তাহলে রাতের আকাশ কেন উজ্জ্বল হচ্ছে না? কোটি কোটি নক্ষত্র আছে, কোটি কোটি নক্ষত্র থাকা সত্ত্বেও কেন রাতের আকাশ অন্ধকার থাকে? এই প্যারাডক্সটা তোমরা ভাববে। আমার প্রশ্নটা কি বোঝা গেছে? বুঝতে পেরেছো তোমরা? এই রেসপন্স করবে। আচ্ছা, ঠিক আছে। তো এই প্রশ্নটা তোমরা ভাববে যে দিনের আকাশে একটিমাত্র সূর্য, একটিমাত্র নক্ষত্র, সে গোটা আকাশকে আলোকিত করছে, গোটা পৃথিবীকে আলোকিত করছে। তাহলে রাতের আকাশে কোটি কোটি নক্ষত্র আছে, তাদের নিজস্ব আলো আছে, নিজস্ব দীপ্তি আছে, তাহলে কেন তারা রাতের আকাশকে আলোকিত করতে পারছে না? বুঝতে পারলাম কেন রাতের আকাশ অন্ধকার? এত তো নক্ষত্র আছে। এই প্রশ্নটা তোমরা ভাববে। কেউ কি উত্তর দেবে এখন? দেখো, সূর্য, আমার বক্তব্য হচ্ছে যে সূর্য, তুমি যেটা বলছো যে সূর্য বেশি আলো দিচ্ছে, সূর্য কাছে আছে হয়তো, ঠিক আছে, আমি মানলাম। তো একটা সূর্য যদি এত আলো দিতে পারে, কোটি কোটি নক্ষত্র আছে, তো যে পরিমাণ আকাশে নক্ষত্র আছে সেই পরিমাণ কি রাতের আকাশ কালো হওয়া উচিত ছিল? কিছু তো উজ্জ্বলতা থাকা উচিত ছিল রাতের আকাশে। রাতের আকাশ তো একদম নিকষ কালো, তাই নয় কি? তাহলে রাতের আকাশ এত কালো কেন? এত নক্ষত্র আছে, কোটি কোটি যেখানে নক্ষত্র আছে, সেখানে কি এতটাই কালো থাকার কথা? এটা তোমরা ভাববে। ঠিক আছে, ঠিক আছে, বেশ, আজকে এত দূরই থাক। সকলকে থ্যাংক ইউ। আবার নেক্সট ক্লাসে দেখা হবে।